আমার বাবাকে দেখেছি সন্ধ্যার পর বিয়ারের ক্যান নিয়ে বসতে। আমরা ভীষণ কষ্ট পেতাম, বিশেষত মা। অসহায়ের মতো দরজার পাশে দাঁড়িয়ে বাবার মধ্যে খাওয়া দেখতেন। সাবেকি আমলের একখানা রকিং চেয়ার ছিল, দাদুর বড় শখের জিনিস। বাবা সেই চেয়ারে দোল খেতে খেতে বারান্দায় মদ্যপান করতেন। টেবিলে শোভা পেত 5 সিগারেট। এক বসায় 4-5টা শেষ না করে বাবা উঠতেন না। ধোঁয়ায় মায়ের চোখ জ্বলত, তবু নড়ত না। বাবা বলতেন, কিছু বলবে? মা দুদিকে ঘাড় নাড়তেন। তাহলে হা করে দেখছো কি? আমি কি চিড়িয়াখানার প্রাণী? আজব মহিলা, কাজ কাম নেই, যাও ভাগো। মা মাথা নিচু করে চলে আসতো। কোনোদিন বাবা ফিরে তাকায়নি। তাকালে দেখতো মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল গড়াচ্ছে। আমরা তখন খুব ছোট, আমার 9, তপনের 5। চৌকিতে পা তুলে বসে জোরে জোরে পড়া মুখস্থ করতাম। মায়ের কান্নার কারণ বুঝতাম না। ভাবতাম বাবা বকেছে, তাই মায়ের চোখে অশ্রু। রান্নাঘরে রুটি বেলতেন, তরকারি গরম করতেন, তপনের জন্য দুধ জাল দিতেন। বাবা ছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর, বাড়িতেও পুলিশি মেজাজ বজায় রাখতেন। নাইট ডিউটি থাকুক বা না থাকুক, 8:30টার আগে টেবিলে খাবার দেওয়া চাই। আয়েশ করে রুটি মাংস খেয়ে বাবা অফিসে চলে যেতেন। মা আমাদের 2 ভাইকে 2 পাশে শুয়ে গল্প শোনাতেন। তপন কিছুটা বাবা নেওটা। ওর কথায় ঘুরে ফিরে বাবার প্রসঙ্গ আসে। মা, বাবা রোজ কি খায়? শরবত খায়। আমাকে দেয় না কেন? তিতা শরবত, তুমি খেতে পারবে না। বাবা তো করলা খায় না, তিতা শরবত কিভাবে খাবে? তুমি বড্ড বেশি কথা বলো, এবার ঘুমাও। আমি মুখ টিপে হাসি। চুপি চুপি খেয়ে দেখেছি, কটু গন্ধ আছে, কিন্তু তেতো না। এইটুকু শুনে মনে হচ্ছে আমার বাবা নিশ্চয়ই খুব খারাপ মানুষ ছিলেন। ঘুষ টুস খেতেন, বদরাগী পুলিশ অফিসার। বউ না পেটালে যা শান্তিতে রাতে ঘুম আসে না। কিন্তু না, বরং সততার জন্যে বাবাকে বহুবার বদলি হতে হয়েছে। আমার শৈশব কেটেছে কখনো খুলনা, কখনো খাগড়াছড়ি। কোথাও গিয়ে দেখতাম কোয়ার্টারে নলকূপ নেই। বাবা কলসি ভরে মাকে খাবার জল এনে দিতেন। গর্ব করে বলতে পারি, বাবার মাইনে ছাড়া 1 পয়সার হারাম রুজির খাবার আমাদের রক্তে প্রবাহিত হচ্ছে না। শাহজাহান সিদ্দিকী রাশভারী আইনের লোক, ঠোঁট থেকে সিগারেট সরত না, আবার সত্য কথা বলতো, পিছপা হতেন না। কয়েদখানায় চোর ডাকাতের পাশাপাশি বাবা বাড়িতে আরেকজন আসামি পুষতেন। সে আমার মা, সাফিয়া খানম। ছোটোখাটো গড়নের টুকটুকে ফর্সা মুখ, মাঝখানে সিঁথি কেটে সবসময় খোপা করতেন। পরনে প্রিন্টের সুতি শাড়ি। বাবার লম্বা চওড়া শরীরের কাছে মাকে এই এতটুকু লাগত। যদিও মাকে কোনোদিন গালিগালাজ করেননি, কিন্তু মা বাবাকে জমের মতো ভয় পেত। রোজার ঈদে 4টে শাড়ি দোকান থেকে এনে মাকে বলতেন, তোমার পছন্দ মতো 2টো রাখো, আপনার যেটা মর্জি রেখে দেন। কি আশ্চর্য, তুমি পরবা, তুমি পছন্দ করো। মা নিশ্চুপ। বাবা বিরক্ত হয়ে কোনো মতে 2খানা শাড়ি বাছাই করতেন। বাচ্চাদের নানা রকম আবদার থাকে, তারা বাবার কাছে প্রকাশ করার সাহস থাকে না। মাধ্যম হিসেবে কাজ করেন ব্যতিক্রম। বরং একটু হবার পর মায়ের যা কিছু প্রয়োজন তা আমি বা তপনের কানে তুলত। তোর বাবাকে বলিস শুকনা মরিচ শেষ, তোর নানার শরীর খারাপ, উনি একবার তোদের দেখতে চেয়েছেন। বুড়ো মানুষ, কখন কি হয়ে যায়। তোর বাবাকে একবার বলে দেখ যেতে দেয় কিনা। মনে হতো আমরাই মায়ের অভিভাবক। আমাদের 40-এ ঘেঁষা মা রন্ধনশিল্পে দ্রৌপদী, ঘর সামলায় নিপুণ হস্তে। 2 ভাই স্কুল লাইফে বরাবর ফার্স্ট বয় ছিলাম মায়ের কল্যাণে। অথচ বাবা এসে সাফিয়া বলে ডাক দিলে মা ভীত হরিণীর চোখে তাকায়, কথা বলেন কিশোরীদের মতো নমনীয় সুরে। খাকি পোশাক ছেড়ে বাড়িতে লুঙ্গি পাঞ্জাবি পরতেন।
স্কুল ড্রেস ইস্ত্রি করতে ভুলে যেতেন, কিন্তু ধোয়া পাঞ্জাবি আলমারিতে পরিপাটি করে তোলা থাকতো। ডালের বড়ি দিয়ে কই মাছ রান্না হলে আলাদা বাটিতে রাতের জন্য তুলে রাখত। দারুণ রান্না হয়েছে একথা বাবার মুখ থেকে বের হতে না হতেই আরেকটা গোটা গোটা ডালের বড়ি সমেত কই মাছ প্লেটে ঢেলে দিত। বাবার পছন্দ, তাই নিজের অংশটুকু খাওয়াতে বিন্দুমাত্র অনীহা করত না। আলু ভাজি আর মসুর ডাল দিয়ে দিব্যি দুপুরের খাওয়া সারত। শীতকালে নতুন সিমের ভর্তা খেতে খেতে অরুচি ধরে যেত। মা রোজ বেশি করে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানানো চাই। 1 চামচ ঘি আর সিম ভর্তায় মেখে বাবা যখন 1 গামলা ভাত সাবার করত, মায়ের মুখে তৃপ্তির হাসি। বাবা মায়ের এত ভালোবাসার সামান্যতম মূল্য দিতেন না। তরকারিতে লবণ বেশি হলে ভাতের থালা দূরে ঠেলে উঠে যেতেন। মা সাংসারিক কোনো ব্যাপারে সামান্যতম মন্তব্য করলে বিরক্ত হতেন। মায়ের খুব একটা কন্যা সন্তানের শখ ছিল। আমরা দেখেছি কোয়ার্টারের ছোট্ট মেয়েদের নকশা করা জামা সেলাই করে দিত। মোয়া নাড়ু তোলা থাকতো ফুফাতো বোন মীরার জন্যে। অথচ বাবার ভয়ে আরেকটা সন্তান চাই মুখ ফুটে বলতে পারতেন না। ঈদের ছুটিতে নানা বাড়ি যাওয়া হতো বাবার মর্জিতে। কোনোবার বেঁকে বসলে আমাদের আর নেত্রকোনা যাওয়া হতো না। খাওয়া পড়ার কষ্ট নাই, ঝগড়াঝাটি হয় না, কিন্তু বাবার সাথে মায়ের এই প্রভু বৃত্তের সম্পর্কের কারণে 2 ভাইয়ের সাথেও বাবার সাথে দূরত্ব কাজ করত। যেখানে প্রেম নেই সেখানে সংসার হয়, কিন্তু পরিবার গড়া হয় না। মা, আমি আর তপন মিলে একখানা ছোট্ট পাখির বাসা। বাবা সেই নিটটাকে বটবৃক্ষের মতো শক্ত হাতে আগলে রেখেছেন। কোনোদিন বুঝতে দেননি। বাবাকে ভয় পেতাম, বিশেষত আমি। ফাইনাল পরীক্ষার রেজাল্ট কার্ড কাপা কাপা হাতে বাবাকে দেখাতাম। ইংরেজিতে 72, ভেরি ব্যাড। হাইস্ট কে পেয়েছে? দুর্জয়। সেকেন্ড বয় 88। লজ্জার কথা, তুই ফার্স্ট বয় হয়ে 16 মার্ক কম পেয়েছিস। কাল থেকে ইংরেজি পত্রিকা রাখবো, 10টা করে নতুন শব্দ ডায়েরিতে লিখে আমাকে দেখাবি। বাবা ইংরেজি পত্রিকা রাখতেন ঠিকই, কিন্তু পড়া ধরতেন না। তারপরও ডায়েরিতে রোজ অর্থসহ ইংরেজি লিখতাম। আশা দিয়েছিলেন 8ম শ্রেণীতে বৃত্তি পেলে সাইকেল কিনে দিবেন। ট্যালেন্ট পুলে বৃত্তি পেলাম। থানার স্টাফ, কোয়ার্টারের লোকজন ভরপেট মিষ্টি খেলো। সাইকেল দেবার কথা বাবা বেমালুম ভুলে গিয়েছিলেন। অল্প বয়সে ছোট্ট উপহার, মিষ্টি কথা অনেক বেশি আনন্দ দেয়। আবার সামান্য চাওয়া না পাওয়া মনের ভেতর স্থায়ী ক্ষতে পরিণত হয়। তা যা বলছিলাম, বাবাকে একপাশে রেখে আমাদের সংসার বেশ ভালোই চলছিল। কিন্তু মন্দ থাকে বলে হাড়ে হাড়ে টের পেলাম পরিবারে নতুন অতিথি আসার কথা। বেশ লম্বা গড়নের শ্যামবর্ণের এক মহিলাকে নিয়ে বাবা হাজির হলেন সন্ধ্যার পরপর। অনেক কাল আগের কথা, এইটুকু মনে আছে। ভদ্রমহিলার হাত ভর্তি কাচের চুড়ি আর জর্দা দিয়ে পান খাওয়াতে ঠোঁট টুকটুকে লাল। 2 ভাইকে পাশাপাশি দাঁড়ানো দেখে প্রশ্ন করলেন, বড় কোনজন? কালো প্যান্ট পরা তুমি বড় ভাই। আমি ঘাড় নেড়ে মাথা নাড়লাম। তপন সরাসরি প্রশ্ন করল, আপনি কে? উনি হাসতে হাসতে বাবার দিকে ইশারা করল, তোমার বাবাকে জিজ্ঞেস করো। মায়ের ঘরে ঢুকে কয়েক দণ্ড বুঝতে সময় লাগলো কি ঘটেছে। এরপর জ্ঞান হারালো। আমরা জানতাম বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে মায়ের প্রতিবাদ করার সাহস ছিল না। স্বামীর নেশা ভাঙ করার মতো এই বিষম অন্যায়ও মেনে নিবে, নিলও তাই। পরদিন বাবা নতুন স্ত্রীকে নিয়ে ঘুম ভাঙার আগে মায়ের নাস্তা রেডি। টেবিলে গরুর গোস্ত ভুনা, বুটের হালুয়া আর পরোটা সাজিয়ে মা অপেক্ষা করছেন। যথারীতি বাবা ইউনিফর্ম পরে চেয়ারে বসলেন।
পাশে নবপরিণীতা স্ত্রী আর আমার হতভাগিনী মা কিছুটা দূরত্ব রেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, খেতে বসছো না কেন? তপনকে কি আলাদা করে ডেকে আনতে হবে নাকি? এত বেলা পর্যন্ত ঘুম আমার বাড়িতে থেকে চলবে না। মা নিচু স্বরে বলল, ও সারা রাত কাঁদছিল, এখন ঘুমাচ্ছে। বাবা ওর সম্বন্ধে আর কোনো প্রশ্ন না করেই পরোটা ছিঁড়ে খাওয়া শুরু করলো। মাঝে মাঝে কেমন বেহায়ার মতো পাশের স্ত্রী লোকটার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আর এটা সেটা কথা বলছে। আমি আর মা ঘরে আছি কি নেই সেদিকে দুজনের মাথা ব্যথা নেই। ধুম করে তপনের ঘরে দরজা খুলে গেল। ওর চোখ টকটকে লাল, মাথার চুল এলোমেলো, স্যান্ডো গেঞ্জির কাঁধের কাছে ছেঁড়া, ফোলা ফোলা মুখ। দেখলেই বোঝা যায় ওর উপর দিয়ে সারা রাত ঝড় বয়ে গিয়েছে। ও সরাসরি আমার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, ভাইয়া তোর কি মেরুদণ্ড নাই? এই লোকটার মুখ চেয়ে চেয়ে দেখতে তো লজ্জা করছে না? বাবা চিৎকার করে উঠল, কত বড় কলিজা তোর! আমার সামনে বেয়াদবি করা হচ্ছে। চুপচাপ খেতে বস। তপন মেঝেতে একদলা থুতু ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, তারপর বলল, আপনার ভাত মুখে দিতে আমার ঘেন্না হয়। এর চেয়ে ডাস্টবিনের বিষটা খাওয়া ভালো। হারামজাদা! শুয়োর বলে বাবা তেড়ে আসলো। তপন ঠিক একরোখা ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, ভাইয়া আমি তোকেই বলছি, তোর হাত দুটো কি অবশ হয়ে গেছে? তুই তো কলেজে পড়িস, তুই কিন্তু পারতি কালকে মাকে নিয়ে বেরিয়ে যেতে। একটা মাতাল লোকের পিছে খাটতে খাটতে জীবন পার করে দিল। শেষ পর্যন্ত দেখা গেল লোকটা শুধু নেশাখোরই নয়, লম্পটও। বাবা জোতা খুলে মারতে এগিয়ে আসলো। মা সেদিন বাবাকে না থামালে একটা খুনোখুনি কাণ্ড হয়ে যেত, কিন্তু মা তবু শেষ রক্ষা করতে পারলেন না। বাবা অর্ধভুক্ত অবস্থায় ডিউটিতে চলে গেলেন। ভদ্রমহিলাও বাবার পিছু পিছু ভ্যানিটি ব্যাগ কাঁধে বের হয়ে গেল। তপন কাঁদতে কাঁদতে গিয়ে দরজায় খিল দিল। সেই দিন সন্ধ্যায় দরজা ভেঙে ওকে উদ্ধার করতে হলো। মরণ গুম ঘুমাচ্ছে। 18টা ডায়াজিপাম খেয়ে ভাইটা আমাদের ছেড়ে চলে যেতে চায়। ক্লিনিকে ওকে ওয়াশ করার পর জ্ঞান ফিরল পরদিন ভোর 6টায়। মা আর আমি সারা রাত ঠায় দাঁড়িয়েছিলাম। চোখ মেলার পর ওর প্রথম কথা, মা তুমি ওই লোকটার সাথে থাকলে আমি আবার ঘুমের ওষুধ খাবো। আমার 9-এ পড়া ছোট্ট আদরের ভাই 2 দিন আগে যে সিদ্ধান্ত নিতে পারছিল না আর্টস নিবে না সায়েন্স, অথচ ওর অটল সিদ্ধান্তের কারণে আমি আর মা ঘর ছাড়তে বাধ্য হলাম। মামার বাড়ির অবস্থা জানি, সেখানে অতিথি হয়ে রাত কাটানো যায়, কিন্তু বছর কাটাতে চাইলে ঘাড়ের বোঝা হয়ে দাঁড়াবো। আমি কলেজে পড়ি ঠিক, কিন্তু চিরকালই বাবা মায়ের ছায়ায় বাইরে এক পা কদম হাঁটিনি। মায়ের জমানো সেকালে কিছু গহনা ছিল, টাকা করি কখনো বাবা স্ত্রীর হাতে দেন নাই। তাই মায়ের সম্বল বলতে সংসার খরচ বাঁচিয়ে অল্প কিছু টাকা। যাই হোক, বাংলা সিনেমায় এক্ষেত্রে দেখা যায় রাতারাতি বাড়ি গাড়ি করে ছেলেরা বাপকে দেখিয়ে দেয়। আমার দৌড় ছিল 2টা 6-এ পড়ুয়া মেয়েকে অঙ্ক দেখিয়ে নিজের পড়ার খরচটা কোনো রকম চালিয়ে যাওয়া। তপন একটা কম্পিউটারের দোকানে কাজ নিল। ঝগড়া করে 2 দিন পর ছাঁটাই হয়ে ফিরল। আমার মা হচ্ছেন পুরো দস্তুর গৃহিণী, যার ঘর সামলানো, রান্না বান্না আর বাবার ঝাড়ি নীরবে সহ্য করা ছাড়া আর কোনো গুণ নাই। বাজার করতে গেলে 10 টাকার কাঁচামরিচ কিভাবে 2 টাকা কমে কেনা যায় সেই বুদ্ধিটাও নেই। করার মধ্যে সারা রাত ফ্যাস ফ্যাস করে কান্না করেন, আর আমরা 2 ভাই শোনাও না শোনার ভান করি। সারা জীবন নিজের বাড়িতে থেকেছেন। কোয়ার্টার এলাকার পরিবেশ ছিল অন্যরকম।
দোতলা সারি সারি বাড়িতে মেয়ে বউদের পোশাক রুচিসম্মত, চলনে বলনে শিক্ষার ছাপ আছে। এখানকার বাচ্চারা বকে যায় না। খানিকটা বড় হতে কার রেজাল্ট কতটা ভালো হবে তা নিয়ে মার্কাট একটা প্রতিযোগিতা শুরু হয়। গিন্নিরা জানতো মাস শেষে একটা মাইনে ঘরে আসবে। চোখে মুখে ঢল ঢল সুখী ভাব। বাবার অবিচার সহ্য করেও তার খানিকটা বাতাস মায়ের গায়ে লাগতো। অন্তত খাওয়া পড়ার তো অভাব ছিল না, কিন্তু অভাব কত প্রকার এবং কি কি বুঝলাম মাকে নিয়ে আলাদা সংসার নেবার পর। প্রায় নিম্নবিত্ত একটা এলাকায় সিমেন্ট বাঁধানো টিনের ঘরে ভাড়া থাকি। আরও 3টে পরিবারের সাথে বাথরুম, রান্নাঘর শেয়ার করতে হয়। একখানা ঘর, আসবাব বলতে পুরানো খাট, একটা আলনা, আমার আর তপনের বই গাদাগাদি করে খবরের কাগজ বিছিয়ে স্তূপ করে রাখা। খাটে মা ঘুমায়, আমি আর তপন মেঝেতে বিছানা করে ঘুমাই। আসলে ঘুমাই না কেউই, পরস্পর 6খানা চোখ নির্গম রাত কাটে ভবিষ্যতের দুশ্চিন্তায়। বাবা নিশ্চয়ই তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে ছিলেন, তাই আমাদের খোঁজখবর নেবার প্রয়োজনটুকু বোধ করেননি। আমরা কিন্তু বাবার অনুপস্থিতি সহজেই মেনে নিতে পারছিলাম না। বাবা মদ খেত, মায়ের সাথে খারাপ ব্যবহার করত, সন্তানদের কড়া শাসনে রাখত, তবু বাবা তো বাবাই। বুকের ভেতর একটা অংশ আশ্চর্য রকমের ফাঁকা ফাঁকা লাগতো। আমি, মা, তপন, তবু কোথাও কেউ নেই। ছুটে গিয়ে জানতে ইচ্ছা হতো, বাবা তোমারও কি এমন হয়? আমাদের কথা মনে পড়ে? কত অনুভূতি শূন্যতা ছুঁয়ে বিলীন হয়। আমার দুঃখ হতো, তপনের রাগ আর মায়ের মুখ ভাবলেশীন। কাক ডাকা ভোরে উঠে লাইনের কল থেকে 2টা রঙের ড্রাম ভরে নিজের গোসল কাপড় ধোয়া সেরে ফিরে আসেন। সকালের নাস্তায় লাল আটার রুটি আর একটুখানি গুড় দিয়ে দিয়ে মা লজ্জায় আমাদের চেহারার দিকে তাকাতে পারেন না। বরাবরই মা রান্না করতে ভালোবাসে। গোস্ত পরোটা থাকলেও মা ডিম পোস্ট করে এনে অনুনয়ের স্বরে বলতেন, আরেকটা পরোটা খা। ছেলেরা ভোজন বিলাসী হলেও মায়েরা ভাবে ওর কি এত কম খেয়ে পেট ভরে। আমার মাও সে একই স্বভাবের। বাবার কোয়ার্টার ছেড়ে এসেছে 6 মাস। একটা শুক্রবারেও ভাড়া বাসায় এক টুকরো মাংস খাওয়া হয়নি। তপনটা জুম্মার নামাজ পড়ে পা চালিয়ে বাড়ি ফিরত, শুধু গরুর গোস্তের ঝোল মেখে ভাত খাবার লোভে। ইদানিং মা ঝাল ঝাল করে ডিম ভুনা করলেও খুশিতে আত্মহারা হই। বুঝতেই পারছেন আমাদের আর্থিক দৈন্যতা। মায়ের জমানো গহনা একে একে বিক্রি হতে লাগলো, কিন্তু তিনি তার ভাইদের একটা চিঠি লিখেও জানালেন না। বছরখানেক ছোট মামা খোঁজখবর না পেয়ে বাবার কোয়ার্টার থেকে সরাসরি আমাদের খুবচিতে হতবাক হলেন। আপা, তুই আমাদের কিছু জানাস নাই কেন? এতটা পর করে দিলি? তুই কোন বংশের মেয়ে ভুলে গেছিস? বেটাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। মা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে মামার জন্য ডিম ভাজেন, বেগুন পুড়িয়ে ভর্তা করেন। তপনকে বাজারে পাঠান মামার প্রিয় রূপচাঁদা মাছের শুটকি আনার জন্যে। মা এমন কেন? লোকজনকে খাইয়ে উদর পূর্তি করা ছাড়া মায়ের জীবনে আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। মামা খেয়ে দিয়ে বিকেলে বিদায় নিলেন। যাবার সময় কিছু টাকা মায়ের হাতে ধরিয়ে দিতে মা অন্ধকার মুখে টাকাগুলো আঁচলে বেঁধে ফেললেন। মামা বললেন, আমি প্রতি মাসে এসে তোদের দেখে যাব। দরকার হলে আমি চিঠি লিখব, তোদের কষ্ট করে আসতে হবে না। তপন খুব রাগ করল। মা, টাকাগুলো না নিলে কি হতো না? আমরা তো আছি। মা কিছু না বলে চালের ড্রাম ঢাকনা খুলে দেখালো। কয়েকটা মুঠো চাল, একবেলার খাবার হবে না। আমি কিছু বললাম না। তপন খুব কাঁদল।
মা, চলো আমরা ফিরে যাই। মা মৃদু হেসে উত্তর দিল, আমার জীবন থাকতে তো নয়। আমরা দেখছিলাম আমাদের মা শুকিয়ে যাচ্ছে। হাতের এক গাছি সোনার চুড়ি, কানের দুল একে একে বিক্রি করতে করতে মায়ের নিজেরও যেন অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল। সেকেলে বাঙালি গৃহিণীদের পরিচয় মিসেস তিনি এবং অমুকের আম্মা ছাড়া তো আর বিশেষ কিছু নয়। তাই লক আপের গহনা আর আলমারির রং বেরঙের শাড়ি ছাড়া যাকে বলে সহায় সম্বলহীন। দেখছিলাম দিনকে দিন দেয়ালে আমাদের পিঠ থেকে আসছে। কোনো রকমে সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হলো। তপনের এসএসসি 2 বছর। মা শুকিয়ে কাঠ, রং ঝোলা পুরানো কাপড় আর নাক কানের গহনা ছাড়া মায়ের গায়ের রং আরও বেশি ফ্যাকাশে দেখায়। আমি ততদিনে 2টোর বদলে 4টে টিউশনি করাই। উন্নতি বলতে এই এতটুকুই। তপন ঘর ছেড়ে বেরোয় না, চেয়ারে উবু হয়ে বসে পড়ার টেবিলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। একদিন ডেকে জিজ্ঞেস করলাম, পরীক্ষা তো শেষ, এত রাত জেগে কি পড়িস? ফিজিক্স ফার্স্ট পেপারে চোখ বুলে যাচ্ছি। ভাইয়া, ক্যালকুলাস কি খুব কঠিন? না, সমস্যা হলে আমি তো আছি। তার কয়েকদিন পর শুক্রবার মাদুর পেতে 2 ভাই খেতে বসেছি। ভাতের প্লেটে মুরগির রান আর ঝোল সমেত 2 টুকরো আলু দেখে মায়ের দিকে তাকালাম। আমি বাজার থেকে মাংস কিনে আনি নাই, আর শাক ডাল খেতে খেতে বেমালুম ভুলে গেছি আমিষ কি জিনিস। মা ফিক করে হাসলেন, তুই ভুলেই গেছিস, আজ তোর জন্মদিন। খাওয়া শেষ করে মায়ের পা ধরে সালাম করলাম। মা 2 ভাইকে জড়িয়ে ধরে প্রাণ ভরে দোয়া করলেন। তারপর দুজনের হাতে চকচকে 100 টাকার নোট গুঁজে দিলেন। অন্য সময় অনেক প্রশ্ন করতাম, মা টাকার বাজার খরচ কোথায় পেলেন? হয়তো শ্যাকরার দোকানে আরেকটা চুড়ি বিক্রি করে এসেছেন। কিন্তু ভাঙনের গল্প শুনতে ইচ্ছা হচ্ছিল না। সারা রাত রিমঝিম বৃষ্টি হলো। মা খাটের ওপর কাঁথা গায়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। ঘুমন্ত মায়ের মুখটা কেমন মলিন লাগছিল। আমি আর তপন পাশাপাশি বসে, কিন্তু দৃষ্টি মায়ের দিকে। আমি বললাম, তপন, তোর মনে আছে আমরা কোয়ার্টারে থাকতে মা বৃষ্টি নামলে বাচ্চা মেয়েদের মতো ভিজতে ছাদে চলে যেত। আমার অনেক টাকা হলে মাকে লম্বা বারান্দার বাড়ি বানিয়ে দেব। মা বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনবে। তপন বলল, আর আমি মাকে নিয়ে সুইজারল্যান্ড যাব, তারপর মরিশাস, নরওয়ে। বউকে সাথে নিবি না? ফোরন কাটলাম, ধুর, আমি কখনো বিয়েই করব না। তপন লজ্জা পেল। আমরা 2 ভাই ঘুমাতে গেছিলাম মাকে নিয়ে একটা রঙিন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। কিন্তু পরদিন আবিষ্কার করলাম পৃথিবীর কোনো শক্তি এসে মাকে আর জাগাতে পারবে না। মা মারা গেছেন। এত বছর পরে এসে কত নিঃসংকোচ শব্দ 3টি উচ্চারণ করতে পারলাম। সেদিন মুখ ফুটে মা বলে ডাকার শব্দটুকু ছিল না। কত অপরিচিত মুখ আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। কেউ মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। তপন মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। মামারা খবর পেয়ে এসেছেন। এক কোনায় বাবা নামক জন্তুটিকেও দেখলাম। গম্ভীর মুখে আমার পাশে এসে দাঁড়ালেন। বললেন, ডাক্তার বলল হার্ট অ্যাটাক, ঘুমের ঘোরে মাঝরাতে চলে গেছে। তোরা কিছু টের পাস নাই? আফসোস, আমি কেন তপনের মতো সাহসী হলাম না? নয়তো সেদিন কলার চেপে ধরে চিৎকার করতে পারতাম। মায়ের মৃত্যুর জন্য দায়ী শুধু আপনি, নরকের কীট। ছোট্ট ঘরখানা গিজগিজ করছিল লোকজনে, তবু আমাদের নিজেদের বড্ড অসহায় লাগছিল। মা নেই, পায়ের তলা থেকে জমিন সরে গেছে। তপন চোখ মুছতে মুছতে আমার কাছে এলো। ভাইয়া, দেখে যাও। দেখলাম ভাতের আলমারিতে ঢাকনা চাপা কালকের খানিকটা মুরগির মাংসের তরকারি।
আজকে আমাদের পাতে তুলে দেবেন, তাই এক টুকরো মুখে দেননি। আর হরলিক্সের কৌটায় বেশ কিছু 100 টাকার নোট আর মায়ের দুগাছি সোনার চুড়ি, লুকিয়ে রাখা শেষ সম্বল। এখানেও মায়ের স্পর্শ লেগে আছে। বালিশের কুশানে সুই সুতোর কাজ করা পদ্ম ফুলে, হাড়ের পান্তা ভাতে, তপনের শার্টের ছেঁড়া বোতামের ডগায়। বড় মামা এসে ডাকলেন, তোরা আয়, তোর মাকে গোসল করাতে হবে। আমি শার্টের হাতায় চোখ মুছে এগিয়ে যেতে লাগলাম। তপন আমায় কাঁধ ধরে থামালো। ভাইয়া, তুই আর কিছুক্ষণ পরে যা, মা তাহলে আরও কিছুটা সময় আমাদের কাছে থাকবে। যতদূর জানি, শাহজাহান সিদ্দিকী নামের একজন সাবেক পুলিশ অফিসারের সাক্ষাৎকার দেশের জনপ্রিয় পত্রিকায় ফলাও করে প্রচার হয়েছে। তার এক ছেলে সুইজারল্যান্ডের নামকরা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, আরেক ছেলে FCPS ডাক্তার, অথচ ভদ্রলোকের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। তার প্রথমা স্ত্রীর মানসিক সমস্যা ছিল বিধায় তিনি সন্তানদের লালন পালনের জন্যে দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই মা পক্ষাঘাতে 5 বছর ভুগে মারা গেছেন। জলের মতো টাকা খরচ হয়েছে। 2 সন্তান কৃতজ্ঞতা স্বরূপ আর্থিক সাহায্য করা তো দূরের কথা, তাদের ছোট মায়ের মৃত্যুতে একটা ফোন কলও করে দেখেননি। এ পর্যায়ে শাহজাহান সিদ্দিকীর চোখ গড়িয়ে কয়েক ফোঁটা জল গড়ায়। আর চতুর সাংবাদিক সেই মুহূর্তটাকেই ক্যামেরায় ধারণ করে নেয়। তপন আমায় রোজ ফোন করে রাত 12টা নাগাদ। আজ সন্ধ্যা নাগাদ ফোন করে খুশি খুশি গলায় বলল, ভাইয়া, সোশ্যাল মিডিয়ায় পাবলিক তো আমাদের 2 ভাইকে তো ধুয়ে ফেলছে। আমরা কুলাঙ্গার, মানুষের বাচ্চা না। মিথ্যা বলে নাই, আমাদের জন্ম মানুষের ঔরসে হয় নাই। তপন কিছুক্ষণ হো হো করে হাসল। ভাইয়া, তুই কি জানিস, কারো কথাতে আমার কিছু আসে যায় না। কেন? মায়ের মৃত্যুর পর আমার সব সার্টিফিকেটে মায়ের নামের পাশাপাশি বাবার নামেও লেখা মরহুম শাহজাহান সিদ্দিকী। কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিলাম, আমিও তাই মনে করি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।